স্যার, এই নিন চাবি। সুব্রত চাবির গোছা এগিয়ে দিল। চাবি নিয়ে রাজশেখর বললেন, তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করা দেখাশোনা করার জন্য? আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি। চম্পা আর গৌর এই বাড়ি ঝেড়ে পুছে গুছিয়ে রাখে। যারা পিকনিকের জন্য আসে চম্পা তাদের রান্নাবান্নাও করে দেয়। তবে রাতে কেউ থাকে না, তো আমরাও কেউ থাকি না রাতে। সন্ধ্যার মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে চলে যাই। আমাদের বাড়ি অবশ্য খুব বেশি দূরে নয়। এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরেই কিছু ঘর আছে, সেখানেই থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন তিনি এই ব্যবস্থাই করেছিলেন। ঠিক আছে, তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ স্যার, আছে। যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন। সেটা টানলে আমার ঘরের ঘণ্টাটা বেজে উঠবে। আমি জানতে পারবো আপনারা ডাকছেন। তুমি তো আমাকে সেই আদ্যিকালের গল্প শোনাচ্ছ। তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে? হ্যাঁ আছে স্যার, তবে বুঝতেই তো পারছেন গ্রামাঞ্চল তো, সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না। ও ঠিক আছে, তা তুমি কি এখনই চলে যাবে? তা কেন স্যার, আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘণ্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব। রাজ ওর বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বললেন, কি হে, রাতে কি খাবে? এরকম ব্যাপার জানলে খাবার কিনেই নিয়ে আসতাম আসার পথে। অনি বললেন, আরে অত চিন্তা কিসের, ও তো বলছে রান্না করিয়ে দিয়ে যাবে। তাহলে বলো কি খাবে? বেশি আর কি, লুচি আর পাঁঠার কষা মাংস, আর একটু গা গরম করার পানীয়। তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল, কি হে, হবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসব। ঠিক আছে, তাহলে এসো। আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন, আর যে ঘরে শোবো তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছো তোমরা। সুব্রত চলে যাওয়ার পর রাজ আর অনি নিচের ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায়। বলল, এটা কে খুলল? রাজ উত্তর দিলেন, আমি। ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে। সুব্রত আর কোনো কথা এ বিষয়ে না তুলে বলল, তাহলে আসুন নিচে, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিচে ডাইনিংয়ে এসে ওদের চক্ষু ছানা বড়া। যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা, মনে হয় একসাথে জনা 30 লোক বসে খেতে পারবেন। তবে অত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের আমলের মতোই সুন্দর করে সাজানো। ওরা দুজন এসে মুখোমুখি বসতেই সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল। তারপর বসে বসে খাওয়া তদারকি করল। খাওয়া শেষ করে উঠতে ও বলল, আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন, আপনাদের পানীয় ঢেলে দিচ্ছি। দুজনে এসে বসতে সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে। রাজ বললেন, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক করেছো আমাদের জন্য। আর থাকতে হবে না, রাত তো অনেক হলো, এবার তুমি এসো। দরকার পড়লে তোমাকে পাবো তো? হ্যাঁ স্যার, পাবেন। আমি আসি তাহলে, শুভরাত্রি। সুব্রত চলে গেল। ওরা একটু করে পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছেন আর গল্প করছেন। হঠাৎ অনি বললেন, বুঝলে রাজ, সব ব্যবস্থা যখন করলে তখন জমিদারের নাচঘরের বাইজির ব্যবস্থাও করতে আরও আনন্দ পেতাম। কোনো দিন তো সামনে থেকে ওসব দেখার সুযোগ ঘটল না। এটা বেড়ে বলেছ, কিন্তু আগে বললে হতো, এখন আর কি হবে? সুব্রতকে বললেই হতো। ও কি এত তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে পারত? মনে হয় না। আহা, ওই চম্পা না কে, ওই আসতে পারত আমাদের মনোরঞ্জন করতে। এই গল্পের মাঝেই হঠাৎ ঘরের আলো নিভে গেল। রাজ বললেন, যাহ, লোডশেডিং। সুব্রত তো আগে বলেনি যে আলো হঠাৎ হঠাৎ যেতে পারে, না হলে ওকে দিয়ে 2-3টে মোম আনিয়ে রাখতাম। এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন অনুভূতি হয়। কি হে, তোমার ভয় করছে নাকি? ঠিক ভয় নয়, তুমি সেই আগের মতোই ভীতু রয়ে গেছো, জানতাম না। কথার মাঝে কিসের যেন শব্দ হলো ঘরের মধ্যে। অনিমেষ জিজ্ঞেস করলো, কিসের শব্দ ওটা? কোথায় শব্দ?
তুমি শুনতে পাচ্ছ না? কিন্তু আমি যে পাচ্ছি ঘুঙুরের শব্দ। কোথায়? ওই শোনো। এবার রাজু শুনতে পেলেন। অন্ধকারের মধ্যে দুজনেই এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায়। খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখে সয়ে এলো, তখন দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নিচে আসছে। আর ওর নামার তালে তালে নূপুরের আওয়াজ উঠছে। দুজনেই চমকে উঠলেন। সুব্রত তো বলেছিল এই বাড়িতে কেউ থাকে না, তাহলে এই মহিলা এলো কোথা থেকে? মহিলা এগিয়ে এলো কাছে। রাজ ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করল, কে আপনি? কিন্তু প্রশ্ন করতে করতেই টের পেল ওর নিজেরই আওয়াজ অত চেষ্টার পরেও কেঁপে উঠল। মহিলার হাসি শোনা গেল। সে কি, তোমরা নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছো না? তোমাকে কে ডাকলো? আমরা তো ডাকিনি। ডেকেছ তো। তা কি নাচ দেখবে? কত্থক নাকি আধুনিক কিছু? তুমি যাও, তোমায় আমরা ডাকিনি। এখন ডাকুনি, কিন্তু তখন তো ডেকেছিলে। আর আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে। আর যাতে ভবিষ্যতেও একই সন্তানের দোহাই না দিতে পারি, তাই ওকেই মেরে ফেলে দিয়েছিলে। কী সব বলছো আজগুবি? আমরা তোমাকে চিনিই না। চেনো চেনো। তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা, বদমাইশি করা, আর তোমাদের কথা মতো না চললে তাদের পৃথিবী থেকেই হাপিস করে দেয়া। সেই দূষিত রক্ত এখনও শরীরে বয়ে চলেছে। তাই তো একদিন পরেও এ বাড়িতে এসেই নর্তকীর কথা মনে পড়ল। সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিনি, এবার তো ছাড়া যায় না বলেই দুটো হাত এগিয়ে দিল দুজনের গলা লক্ষ্য করে। এতটাই আকস্মিক আর এত তাড়াতাড়ি ঘটল সব কিছু যে ওরা পালানোরও সুযোগ পেল না। সুব্রত সুব্রত করে আওয়াজ তুলতে চেষ্টা করেছিলেন রাজ, কিন্তু গলায় স্বর ফুটল না। ওদিকে আঙ্গুলের চাপ বেড়ে চলল গলার ওপর, দুহাতে ধরেও ছাড়ানো গেল না। অনি আর রাজ দুজনের কথাই আটকে গেল। দুজনেই গো গো করতে লাগলো, কিন্তু গলার ওপর চেপে বসা হাত দুটোকে ছাড়াতে পারল না। খানিক পরে দুজনেই গড়িয়ে পড়ল মাটিতে, শরীর নিস্তেজ হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, নীরব। ঘটনার কিছুদিন পরে পুলিশ এসে উদ্ধার করল পচিয়ে গলে যাওয়া দুটি দেহ। অফিসার শুধু ভাবলেন এরা এখানে এলেন কিভাবে, কারণ অনেক দিন ধরে এখানে কোনো লোকের আনাগোনা নেই। তো আজকের এই ঘটনা এখানেই শেষ। আরেক দিন বলবো আরও একটি গল্প। আর আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে। আমি আবার হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।